গণ অভ্যুত্থান বিরোধী শক্তির চক্রান্ত স্বৈরাচার বিরোধী ঐক্য আরো মজবুত করেছে মন্তব্য প্রধান উপদেষ্টার। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। আমলাতন্ত্র এখনো ফ্যাসিবাদের কাঠামোতে, মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কারের গুরুত্ব শিল্প উপদেষ্টার, কাউকে প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই, রিজওয়ানা হাসানের মন্তব্য। খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয় আইনি বাধা নেই, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আইনের আওতায় আনার তাগিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের জন্য ঐক্য প্রয়োজন। গণ অভ্যুত্থান বিরোধী শক্তির অব্যাহত চক্রান্ত স্বৈরাচার বিরোধী ঐক্য আরো মজবুত করেছে বলে মনে করেন তিনি। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য, সংস্কার এবং নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র জনতা সহ ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে সব যোদ্ধাদের গভীর শ্রদ্ধা জানিয়ে ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক ও নাগরিক সমতা ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি। এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই। আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা। সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে 15টি সংস্কার কমিশন গঠনের কথা স্মরণ করিয়ে দিয়ে ডক্টর ইউনূস বলেন, প্রতিবেদনগুলো জানুয়ারি মাসে পাওয়া যাবে। কমিশনের সুপারিশ নিয়ে নিজের মনোভাবও তুলে ধরেন সরকার প্রধান। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। দেশে এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সব নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা দেবে বলে জানান প্রধান উপদেষ্টা। এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। সবার একটিই পরিচয়, আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য। রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না, যেখানে ব্যক্তিবন্দনার কোনো সুযোগ থাকবে না। দেশের ভেতরে বা বাইরে প্রভুভৃত্যের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না। নির্বাচনের পথে এগিয়ে যেতে দ্রুত ঐক্যমত প্রতিষ্ঠা করে সংস্কারের কাজগুলো শেষ করার কথাও জানান প্রধান উপদেষ্টা। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। গুরুত্বপূর্ণ সংস্কারটুকু করে নির্বাচন দেওয়া দরকার বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতন্ত্র চর্চা ছাড়া চাপে দিয়ে কোনো অর্জন সম্ভব নয়। এদিকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, মতের ভিন্নতা থাকলেও যাতে ঐক্যের ব্যাপারে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। দুর্নীতির ভয়াবহতার কথা উল্লেখ করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। আর উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, ফ্যাসিবাদের ব্র্যান্ড দূর করে নতুন বাংলাদেশ তৈরি করতে ঐক্য ও সংস্কার চায় মানুষ। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। ফ্যাসিবাদ বিলুপ্তির মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রায় সংবিধান সংস্কার, নির্বাচন বিষয়ক সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সর্বজনীন মানবাধিকার থাকতে হবে। সংলাপে বিশিষ্টজনরা বলেন, রাজনৈতিক ফায়দার কথা ভাবলেও দলগুলো দেশের মানুষের কথা ভাবছে না। মানুষের আস্থা তৈরির মাধ্যমেই কার্যকর সংস্কার করা প্রয়োজন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। উপরে আলোচনা করেন, মানুষের জীবন জীবিকা নিরাপত্তার কথা ভুলে যাবেন না। সেটা থাকলেই মানুষ ধৈর্য ধরে আমাদের সকলের সাথে থাকবে। রাজনীতিবিদদেরও এই উপলব্ধিটা আনতে হবে। বাংলাদেশের মানুষের মধ্যে, রাজনৈতিক দলসমূহের মধ্যে, সৃষ্টিশীল মানুষের মধ্যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে, কিন্তু যেটি হচ্ছে এবং চলছে সেটা হলো ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে।
আমি মনে করি রাষ্ট্র সংস্কার, অবশ্যই আমি কেতাবি কথায় যাচ্ছি না, কিন্তু আমি খুব মেঠো বাংলায় বলতে চাই যে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন। বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের ব্যাপারে বিএনপি অনেক আন্তরিক। বলেন, সময় যত যাবে সংকট তত বাড়বে। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। আসল জায়গায় তো প্রবলেম তো অন্য জায়গায়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? আপনার প্রশাসন, গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরি ভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে, এতটুকু পরিবর্তন হয়নি। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংস্কার এবং জাতীয় ঐক্যমতের ভিত্তি তৈরি হওয়া উচিত। জানান, কাঙ্ক্ষিত সংস্কারের পরে জামায়াত নির্বাচন দেখতে চায়। রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সেই নির্বাচন যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু লাগে আমরা জামাত ইসলামী সেই সময় দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত আছি। সংলাপে জুনায়েদ সাকি বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট বন্দোবস্ত তৈরি করা হয়েছিল, তাই সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। এখানে আমরা এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেটাতে ঐক্য খুব জরুরি। আমরা কেউ কাউকে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে, সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে সেটা আমাদেরকে ধ্বংসের মধ্যে জায়গায় নিয়ে যাবে। সেই উপলব্ধিটা রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক শক্তির মধ্যে থাকা দরকার। যদি রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও এই ঐক্যের জায়গায় আমরা একমত হতে না পারি, তাহলে বাংলাদেশ আমরা এই জায়গাটাতে পৌঁছাতে পারবো না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান বলেন, অসমাপ্ত জাতীয় মুক্তির সংগ্রাম থেকে সরে যাওয়ার সুযোগ নেই। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না। নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন আপনাদের হাতের বাইরে চলে যাবে। এই ঐক্য, সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত আলোচনায় কিন্তু তার পিছনের চিন্তাটা যেন থাকে, আমরা কিন্তু একটা অসমাপ্ত জাতীয় মুক্তি সংগ্রামকে সমাপ্ত করার জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা কিন্তু একটা ফ্যাসিবাদের বাংলাদেশ ব্র্যান্ডকে পরাজিত করে আজকের বাংলাদেশে দাঁড়িয়েছি। আমরা যে বাংলাদেশ চাই সেই বাংলাদেশে যেন কখনোই আর ফ্যাসিবাদ ফেরত না আসে, কারণ ফ্যাসিবাদের উদ্দেশ্যই হচ্ছে বারে বারে ফেরত আসার চেষ্টা করা। সংলাপে নতুন গণতান্ত্রিক পথের যাত্রায় দলমতের পার্থক্য সরিয়ে জনগণের চাহিদার ভিত্তিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন বক্তারা। 15.5 বছর। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন, সংস্কারের বিষয়ে একমত হলে একে অন্যকে প্রতিপক্ষ ভাবার কারণ নেই। এক্ষেত্রে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, এই সমস্ত জায়গায় যে সংস্কার প্রয়োজন সেটার ব্যাপারে কি আমাদের ঐক্য নেই? আমরা সকলে একমত না? একমত, কিন্তু কি কি সংস্কার প্রয়োজন, কে করবে, কতদিনের মধ্যে হবে এবং কি করলে এটা কার্যকরী হবে, আমার মনে হয় আগামী দিনগুলোতে নরমে গরমে সেই সিদ্ধান্তগুলোই আসলে আমাদেরকে নিতে হবে। কিন্তু এইবার যদি আমরা সংস্কারের প্রশ্নে পিছপা হই তাহলে আমি মনে করি না দেশের রাজনৈতিক যে স্টেবিলিটিটা আসার দরকার সেই স্টেবিলিটিটা আসবে বলে। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সবথেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই, তবে দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিচার বিভাগকে ধ্বংসের অভিযোগ তুলে বিচারপতি খায়রুল হককে আইনের আওতায় আনার কথাও বলেন তিনি। বলেন, কোনো ষড়যন্ত্রে জুলাই আগস্টের বিপ্লব মুছে ফেলা যাবে না। রিপোর্ট করছেন SM ফয়েজ। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর FDC-তে অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিতর্কে অংশ নেয় স্টান ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, কৃতকর্মের জন্য আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? আইন বলে পারবে না। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কিনা? ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, দখলদারিত্ব কেউই বাংলাদেশের সাধারণ মানুষের এই বিপ্লবকে নস্যাৎ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। বিচার বিভাগ ধ্বংসে ভূমিকা রাখা বিচারকদের আইনের আওতায় আনার পরামর্শ দেন তিনি। যেভাবে বিচার বিভাগকে ধ্বংস করেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে, সংবিধানকে ধ্বংস করেছে এবং সে কারণে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত। শুধু খায়রুল হক না, এর সাথে আরও কিছু বিচারপতি, কুলাঙ্গার বিচারপতি ছিলেন, তাদেরও বিচার হওয়া দরকার। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমি দাবি রাখতে চাই। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনায় দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন এবং তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না অগ্নিকাণ্ডে নাশকতার বিষয়টি, এমন তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। শুক্রবার সচিবালয়ের নতুন তদন্ত কমিটির বৈঠক শেষে এসব কথা জানান তিনি। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। সচিবালয়ে 7 নম্বর ভবনের 3 জায়গায় একই সময়ে আগুনের ঘটনা এই প্রথম, যদিও এই ভবনটিতে কোনো ধরনের অগ্নি ঝুঁকি ছিল না। শুক্রবার সকালে সেখানে গিয়ে দেখা যায় আগুনের ক্ষত নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে ভবনটি। আগুনের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে 8 সদস্যের কমিটি গঠন করা হয়। শুক্রবার সকালে কমিটির সবাই ঘটনাস্থল পরিদর্শন করেন। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। সচিবালয়ে বৈঠকও করে তদন্ত কমিটি। আগুনের ঘটনা নাশকতা কিনা এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বললেন, এ বিষয়ে এখনই মন্তব্য নয়। আমাদের তদন্তের কাজ শুরু হয়েছে, এতটুকুই। আমাদের আজকে বসেছিলাম এটাই, এর বেশি কিছু বলার নাই। তদন্ত শেষ হলে আপনারা বাকিটা হয়তো জানানো যাবে, বাট এখন তদন্তের কাজ চলছে। সবাইকে অনেক ধন্যবাদ। শনিবার 3টায় আবারও তদন্ত কমিটি সচিবালয়ে ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন বলেও জানানো হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অগাস্ট থেকে ডিসেম্বর এই 5 মাসের ছোট যাত্রায় নানা চড়াই উতরাই পেরোতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। ভঙ্গুর অর্থনৈতিক কাঠামো পুনর্নির্মাণ, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার, দেশের মানুষের পুঞ্জীভূত দাবি দেওয়ার আন্দোলন মোকাবেলা করতে হয়েছে এই সরকারকে। বছরের শেষান্তে নির্বাচনের আংশিক রোডম্যাপ ঘোষণা করলেও ভোট ব্যবস্থা এবং মোর্চে ধরা রাজনৈতিক সংস্কার নিয়ে টানাপোড়েন ছিল অন্তর্বর্তী সরকারের চলমান মেয়াদ জুড়েই। সরকারের পথ চলার কথা তুলে ধরছেন রিশান নাসরুল্লাহ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর 8 আগস্ট যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় সরকারের উপদেষ্টা পরিষদ। যাত্রার শুরুতেই পুলিশ বাহিনীকে পুনর্গঠনের চেষ্টা শুরু হয়। চলতি বছরের 9 আগস্ট দেশের 361টি থানার সীমিত কার্যক্রমের মধ্য দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে মাঠে ফেরে পুলিশ বাহিনী। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় নির্বাহী ক্ষমতা দেওয়া হয় মাঠে থাকা সেনাবাহিনীকে। দায়িত্ব নেয়ার প্রথম সপ্তাহে বিচারপতিদের অপসারণের দাবিতে ছাত্র আন্দোলন সামাল দিতে হয় সরকারকে। প্রধান বিচারপতির পদত্যাগে নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়।
চলতে থাকে ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার। জুলাই আগস্ট হত্যা ও ফ্যাসিবাদী কার্যক্রমের বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সংস্কার করে প্রস্তুত করা হয়। এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে ছাত্র আন্দোলন এবং আনসারদের চাকরি সরকারি করার আন্দোলন বেশ বড় একটি ধাক্কা দেয় সরকারকে। এসব আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের তথ্য থাকা এবং শিক্ষার্থীদের উপর আনসারদের হামলার পর তা কঠোরভাবে মোকাবেলা করে অন্তর্বর্তী সরকার। তবে লাগাম টানা যায়নি দাবি দেওয়া আদায়ের আন্দোলনে। চিকিৎসকদের রাজপথে নামা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগের দাবিতে রাজপথে সরব ছিল বেশ কিছু সংগঠন। চাকরির বয়সসীমা বৃদ্ধি, 7 কলেজের শিক্ষার্থীদের রাজপথে অবস্থান এবং সচিবালয় কেন্দ্রিক আমলাদের আন্দোলন বেশ চাপে ফেলে অন্তর্বর্তী সরকারকে। একই সময়ে মোকাবেলা করতে হয়েছে পল্লী বিদ্যুতের আন্দোলন এবং পার্বত্য এলাকার অস্থিরতাও। দাবি দেওয়ার নানামুখী আন্দোলনের পাশাপাশি যাত্রার শুরুতে প্রাকৃতিক দুর্যোগও মোকাবেলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। সব ধরনের দুর্যোগ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের প্রতি সহায়তা ছিল দেশের সাধারণ মানুষেরও। নানা কর্মসূচি নিয়ে রাজপথে সব সময়ের জন্য সরব ছিল জুলাই আগস্ট অভ্যুত্থানের সাথে জড়িত শিক্ষার্থীরাও। প্রায় 4 মাস শিক্ষা কার্যক্রম থেকে দূরে থাকা শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরাতে সেপ্টেম্বরের মধ্যভাগে শিক্ষা প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত নেয় সরকার। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা বেশ আলোড়ন তৈরি করে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল তৈরি পোশাক খাতকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা, হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের আন্দোলন প্রশমিত করার পাশাপাশি বাংলাদেশকে ঘিরে ভারতের অপপ্রচারকেও বেশ ভালোভাবেই সামাল দিয়েছে ইউনূস সরকার। শ্রমিক অস্থিরতা কমিয়ে উৎপাদনমুখী করা হয়েছে তৈরি পোশাক খাতকে। গত 5 মাসে কিছু সংস্কার কাজও করেছে অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ গঠনের স্লোগানে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়। বিচার বিভাগ পুনর্গঠন, নতুন নির্বাচন কমিশনের পাশাপাশি বছরের শেষান্তে দুর্নীতি দমন কমিশনকেও কার্যকর করে সরকার। স্বল্প মেয়াদে রাজনৈতিক সংস্কারকে ঘিরে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দলগুলোর সাথে একাধিকবার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সরকারের কাছে সংস্কারের নানা প্রস্তাব উপস্থাপন করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দাবি ছিল দলগুলোর। সংস্কার আর নির্বাচন নিয়েই সরকার ও রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয় টানাপোড়েন। বিজয় দিবসে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়ের ঘোষণা এলেও তাতে পুরো সন্তুষ্ট নয় রাজনৈতিক দলগুলো। আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে মহাগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত ডক্টর ইউনূস সরকারের কাঁধে শুধু দেশ পরিচালনা নয়, বর্তেছে সুন্দর বাংলাদেশ গড়ার পথরেখা তৈরির দায়িত্ব। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস ও তার উপদেষ্টারা জনপ্রত্যাশা পূরণে কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাবার সময় কাপড় নিয়ে যেতে পারেননি, বাক্স ভরে টাকা নিয়ে পালিয়েছেন তিনি। চট্টগ্রামের চন্দনা এশিয়া পৌরসভা এলডিপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অলি আহমেদ বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশে অশান্তি সৃষ্টির পায়তারা করছে, বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যার পরিকল্পনা করছে। এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সভাপতি এম ইয়াকুব আলী, মোহাম্মদ মোতাহের মিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা। একদল চাঁদাবাজি করে পালিয়েছে, আরেক দল চাঁদাবাজি করুক, তা হতে দেওয়া হবে না। চাঁদাবাজির মতো ঘৃণিত কাজ না করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনও দেশে তাদের সিন্ডিকেট ঘুরে বেড়াচ্ছে, দ্রুত এই সিন্ডিকেট ভাঙতে হবে। দেশের সংখ্যা লঘু, সংখ্যা গুরু বলে কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, সবাই এই দেশের নাগরিক, এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করতে হবে। যেখানেই যার শক্তি আছে সে দুর্বলের উপর তাণ্ডব চালায়, দুর্বলের পকেট কাটে। যে যত বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আসে, সে তত বেশি চোর এবং ডাকাত। বাজারে এখন আগুন, মানুষের পেট ভরতে হয় এখন আগুন দিয়ে। দ্রব্যমূল্যের অগ্নিমূল্য, আগের সিন্ডিকেটগুলো এখনো সরকার ভাঙতে পারে নাই, তবে ক্ষেত্র বিশেষে সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল হয়েছে।
ব্যবসা বাণিজ্য, জলবায়ু ও রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ চীনের সঙ্গে একত্রে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনেও দুদেশ একত্রে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চীন দক্ষিণ এশিয়া সভ্যতা ও সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, চলতি বছর বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্কে আরও একটি নতুন মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্ক রয়েছে। আগামীতেও অর্থনীতি, অবকাঠামো ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তিনি। পর্যাপ্ত সরবরাহ থাকলেও চালের বাজারে আগুন কেজি প্রতি বেড়েছে 5 থেকে 6 টাকা। সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 250 টাকা করে। ভোজ্য তেলে শুল্ক কমলেও দাম লিটার প্রতি বেড়েছে 11 টাকা। শীতকালীন শাকসবজির বাজার স্বাভাবিক থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। বাজার নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং বাড়াবার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। মোহাম্মদপুরের কৃষি মার্কেট রাজধানীর চালের বাজারের সবচেয়ে বড় সরবরাহ থাকে এখানে। সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ করে উত্তপ্ত চালের বাজার। মিনিকেট চালে কেজি প্রতি বেড়েছে 6 টাকা, আর স্বর্ণা, গুটি, 28 জাতের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই দাবি করে ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেটের কারণেই বাজারের ঊর্ধ্বগতি। সরকারের মনিটরিং বাড়ানোর তাগিদ তাদের। আপনার মিনিকেটের দামটা একটু আনরিচেবল, মিনিকেটের দামটা রেগুলারই বাড়ছে, ডে বাই ডে বাড়ছে। এখন অলমোস্ট ধরেন 200 টাকা বেড়ে গেছে বস্তা প্রতি। চালের এই বাজারটা আসলে আমাদের কাছে যৌক্তিক না, এই বৃদ্ধিটা। আমরা যেটা আশা করছি যে এখন হলো সিজনের শুরু, অগ্রহায়ণের যে সিজন, একটা ভালো মৌসুম এটা। এই মৌসুমে বৈশাখের পরের মৌসুমে আমরা এটাকে ধরি, এই সময় বাজারটা আরও কমবে, সেই জায়গায় উল্টো হয়ে যাচ্ছে। তো এটা আসলে সরকারি পর্যায়ে সঠিকভাবে মনিটরিং করার দরকার, মেল পর্যায়ে। অস্থিরতা তেলের দামেও সপ্তাহ ব্যবধানে ভোজ্য তেল কেজি প্রতি বেড়েছে 10 থেকে 11 টাকা। 5 লিটার বোতলে 32 টাকা বেড়েছে। বড় ব্র্যান্ডগুলির মধ্যে 2-1টি ছাড়া অন্যদের তেলের সরবরাহ নেই বাজারে। আগের থেকে প্রতি লিটারে বাড়ছে হইলো 11 টাকা করে। 5 লিটার ছিল 18 টাকা, এখন হইলো 852 টাকা। তেল তো 5 লিটার ছিল উনি 850, পরে আমি 5 লিটার নেইনি, পরে আমি 3 লিটার নিয়েছি আর কি, কারণ আমার ম্যানেজ করে তো চলতে হবে। ছুটির দিনে মৌসুমী শাকসবজির ভরপুর সরবরাহ, দামও নাগালের মধ্যে। কিন্তু পরিবারের সহজলভ্য আমিষের চাহিদা পূরণে মুরগির দাম বেশ বেড়েছে। ব্রয়লারে কেজি প্রতি বেড়েছে 20 টাকা, আর সোনালী মুরগিতে 30 টাকা। ব্রয়লার বাড়ছে 20 টাকা, সোনালী বাড়ছে কেজিতে, ক্লাসিক বাড়ছে 20 টাকা, অরিজিনাল সোনালীটা বাড়ছে 35 টাকা কেজিতে বেশি। তবে কমেছে ডিমের দাম, 5 টাকা কমে ডজন প্রতি বিক্রি হচ্ছে 130 থেকে 35 টাকায়। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। উৎপাদন মৌসুমের শুরুতে কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের হঠাৎ দরপতন হয়েছে। এক বস্তায় 2 মণ 1400 টাকা দামের লবণের দরপতন হয়ে 700 টাকা নেমে গেছে। এ কারণে মাঠের চাষিরা পড়েছেন চরম বিপাকে। মুর্শিদুর রহমান খোকনের তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট। কক্সবাজারে লবণ উৎপাদনের মৌসুম শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকায় উৎপাদন হচ্ছে আশানুরূপ। উৎপাদন মৌসুমের শুরুতে মাঠ পর্যায়ে লবণের দাম পড়ে গেছে। এখন মণ প্রতি 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে, কোথাও কোথাও বিক্রি হচ্ছে আরো কমে। চাষিরা জানিয়েছেন, 1 মণ লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ হয় 350 থেকে 400 টাকা। লবণের দাম মান নিয়ে জীবন নফাই খুব কম, তো মিল মালিক হলে সিন্ডিকেটের কারণে আর লবণের দাম মান নফাই। বিগত পুরানো সরকারের আমলের সিন্ডিকেটটা এখনো ভাঙতে পারে নাই ওদের। মণ প্রতি লবণে 700 টাকার উপরে আমাদের খরচ হয়। এখন আমরা বিক্রি করতে গেলে 200 টাকার বেশি বিক্রি করতে পারতেছি না। লবণের দরপতনে মাঠে চাষিদের মাঝেও দেখা দিয়েছে নানা শঙ্কা। অনেকেই এই দরপতনকে একটি প্রভাবশালী মিল সিন্ডিকেটের কারসাজি হিসেবে দেখছেন। এ নিয়ে সংবাদ সম্মেলন করে লবণ চাষি ও ব্যবসায়ীরা আন্দোলনের ঘোষণা দিয়েছেন। লবণ মিল মালিকের একটি সিন্ডিকেট দেশের লবণ উৎপাদন কমানোর জন্য চাষিদের উপর মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে। অতীতে মাঠ পর্যায়ে লবণের এমন দরপতন আর হয়নি। সরকারের কাছে আর আবেদন করি হই, এখন আর লবণের দাম মান বাড়িবার লাগে চাইবেন, আর তো চলি না বাড়ির। এখন অন্য জিনিসপত্রের দাম অসম্ভব ঊর্ধ্বগতি, লবণের দাম মান শুধু নিম্নগতি। বিসিকে লবণ চাষ প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে সরকার নিয়মিত মনিটরিং করছে। গত বছরের শুরুতে বাজার দর ছিল এই সময়ে 500 টাকার উপরে,
আবার সিজনের শেষ দিকে এসে আবার কিছুটা কমে গেছে। তো অ্যাভারেজ হিসেব করলে দেখা যায় যে মোটামুটি চাষিদের জন্য এটা লাভজনক থাকে। এখন এই মুহূর্তে হয়তো বাজার দরটা একটু কম আছে, কিন্তু আবার দেখা যাচ্ছে আমার ওই মজুদের লবণটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আবার নতুন সিজন শুরু হয়েছে, তখন আবার চাহিদা বাড়তে থাকলে তখন অটোমেটিক লবণের দামটা আবার বৃদ্ধি পাবে। বিসিকে দেওয়া তথ্য মতে এই মৌসুমে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলের ৬৮,০০০ একর জমিতে লবণ চাষ হচ্ছে। চলতি মৌসুমে ২৬,১০,০০০ মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফ্যাসিবাদী সরকারের পতনের পর মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এলডিপি নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ সহ দলটির নেতারা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, গণতান্ত্রিক সরকার যত দ্রুত হবে তত বেশি ভালো হবে। তিনি বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন হয়। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা জরুরি। আমাদের দেশের মানুষের আয় বৈষম্য সেটা কমে, যাতে দেশের সাধারণ মানুষ তাদের যে ন্যূনতম প্রয়োজন যেখানে সেখানে পূরণ হয়। তো সেই জন্য দরকার আমাদের জনগণের প্রতিনিধিত্বশীল একটি নির্বাচিত সরকার। যত দ্রুত হয় তত ভালো, কিন্তু সেটা করার জন্য যা যা করা দরকার সেটা কাজ চলছে, আমরা সহযোগিতা করছি এবং আমরা আশা করব যত দ্রুত সেটা সম্ভব করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। মিডিয়ার বন্ধুগণ, সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। গণ অভ্যুত্থান বিরোধী শক্তির চক্রান্ত স্বৈরাচার বিরোধী ঐক্য আরও মজবুত করেছে মন্তব্য প্রধান উপদেষ্টার। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। আমলাতন্ত্র এখনো ফ্যাসিবাদের কাঠামোতে মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কারের গুরুত্ব শিল্প উপদেষ্টার, কাউকে প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই রিজওয়ানা হাসানের মন্তব্য। খালেদা জিয়া নির্বাচনে অংশ নেয় আইনি বাধা নেই জানালেন অ্যাটর্নি জেনারেল। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আইনের আওতায় আনার তাগিদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewsে সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnewsের সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ।